কিন্তু প্রকাশ করতে পারি। আমি আগেই বলেছিলাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র হতে আমরা প্রথম এবং তৃতীয় গতিসূত্র প্রতিষ্ঠা করতে পারি। তাহলে এখন আমরা দেখব কিভাবে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র হতে প্রথম গতিসূত্র প্রতিষ্ঠা বা ব্যাখ্যা করতে পারছি। দেখো, আমরা পেয়েছি F = m। এখন স্বাভাবিকভাবে বলতে পারি F যদি 0 হয় তাহলে m এটাও 0। এখন কোন বস্তুর ভর তো 0 হতে পারে না। আমরা যে একটা বস্তু যদি নিই তার ভর একদম 0 তা হতে পারে না, তাহলে m ≠ 0। তাহলে এই যে সম্পর্কে m যদি 0 না হয় তাহলে a = 0। এখন ত্বরণ 0। ত্বরণ 0, ত্বরণ মানে কি v - u/t, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার 0। তাই সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার 0 মানে কি, যদি বেগের পরিবর্তন নাই হয় তাহলেই একমাত্র ত্বরণ 0 হতে পারে, কারণ বেগের পরিবর্তন হলে ত্বরণ থাকবে, ত্বরণ বা মন্দ যাই হোক না কেন থাকবে। এখন ত্বরণ 0 মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে v - u/t টা 0, তার মানে v - u টা 0, তাহলে v = u। তার মানে প্রাথমিক বেগ এবং অন্তিম বেগটা একই আছে। এখন যদি কোনো বস্তুর প্রাথমিক বেগটা 0 থাকতো তাহলে অন্তিম বেগটা সেক্ষেত্রে 0 হবে। বা ধরে নাও কোনো বস্তুর প্রাথমিক বেগের মানটা ধরে নাও x, তাহলে অন্তিম বেগটা কত থাকবে, সেটাও x থাকবে। এটা কখন হচ্ছে, যখন f টা 0। f বলতে কি ছিল, বাহ্যিক বল। তাহলে আমরা কি বলতে পারি, বাহ্যিক বল যদি 0 হয়। দেখো, এই যে লাস্ট যে লাইনটা লিখেছি না, এটা হচ্ছে প্রথম গতিসূত্র। এখন আমি বলছি, দেখো কি বলছে, কোন বস্তুর উপরে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয়, অর্থাৎ যদি বাহ্যিক বলটা 0 হয়। আমি আবার বলছি, কোন বস্তুর উপরে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, u এর মান 0, v এর মানটাও 0 হয়ে আছে। তাহলে আবার বলছি, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা একই বেগে একই সরলরেখা বরাবর গতিশীল থাকবে। আমি আবার বলছি, বাহ্যিক বল 0 হলে যদি u এর মান 0 হয় তাহলে v এর মানটাও 0 হচ্ছে, আর u এর মান x হলে v এর মানটাও x হচ্ছে। তাহলে এর অর্থ কি, বলছে সূত্রটা এবার বলি, বলছে প্রথম গতিসূত্র অনুযায়ী কোন বস্তুর উপরে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল একই সরলরেখায় গতিশীল থাকবে। একেই আমরা বলছি নিউটনের প্রথম গতিসূত্র। এবার আমরা নিউটনের একটু ভালো করে আমাদের প্রথম সমীকরণটা একটু আবার থেকে ব্যাখ্যা করি। আমরা পেয়েছি F = m এ f এর মান 0 হলে m এর মানটা 0। যেহেতু কোনো বস্তুর ক্ষেত্রে m 0 হতে পারে তাহলে a 0, এবং এখান থেকে আমি পেলাম v = u। যদি এই সমীকরণটাকে আমরা m দিয়ে গুণ করি তাহলে কি পেয়ে যাব, mv = mu। mv বলতে বোঝাচ্ছে ভরবেগ, সাফিক্সে v মানে ফাইনাল, অন্তিম ভরবেগ, যেহেতু vটা হচ্ছে অন্তিম বেগ। ঠিক একইভাবে এটাও ভরবেগ, p সাফিক্সে i বোঝাচ্ছে ইনিশিয়াল মানে প্রাথমিক ভরবেগ। তাহলে আমরা কি দেখলাম, f যদি 0 হয় তাহলে ভরবেগটা ধ্রুবক থাকছে, মানে ভরবেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে অন্তিম মান এবং প্রাথমিক মান একই থাকার অর্থ p হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটাকে বা p এর মানে ধ্রুবকটা আমরা একটু অন্যভাবে প্রমাণ করতে পারতাম। আমরা দেখেছিলাম f = mv - mu/t। তাহলে f যদি 0 হয় তাহলে mv - mu/t = 0। তাহলে mv - mu টা 0, তাহলে mv = mu, তাহলে p সাফিক্সে f = p সাফিক্সে i। অর্থাৎ আমরা কি বলতে পারি, কোন বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে, কোন বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে সেই বস্তুর রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। একেই আমরা বলছি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এখন আমি একটা ছবির সাহায্যে এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা তোমাদের সামনে তুলে ধরছি। আমি
তোমাদের সামনে একটু ছবিটা ব্যাখ্যা করে দিই। আমরা ধরে নিচ্ছি যে একটি সরলরেখা বরাবর দুটি বস্তু যাদের ভর যথাক্রমে m1 এবং m2 এবং যাদের রৈখিক বেগ সব যথাক্রমে u1 এবং u2, তারা একই সরলরেখা বরাবর গতিশীল এবং এক্ষেত্রে u1টা গ্রেটার দেন u2, অর্থাৎ পেছনে থাকা বস্তুটার বেগটা বেশি, সামনে থাকা বস্তুর বেগটা কম। এখানটা কিন্তু ভরবেগের কোনো ব্যাপার নেই, আমরা শুধুমাত্র বলছি যে প্রথম বস্তুর বেগ বেশি এবং দ্বিতীয় বস্তুর বেগ কম, এবং এর ফলে কি হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে প্রথম বস্তু অর্থাৎ m1 ভরের যে বস্তু যার বেগ u1, সে ধীরে ধীরে এগিয়ে আসলো, এগিয়ে সে m2 ভরকে ধাক্কা মারলো এবং ধাক্কা খাওয়ার পরবর্তীতে এদের মধ্যে কি হলো, বেগের একটু তারতম্য ঘটলো এবং ধাক্কা খাওয়ার পরবর্তীতে m1 ভরের বস্তুর বেগ হয়ে গেল v1 এবং m2 ভরের বস্তু হয়ে গেল v2 এবং m2 ভরের বস্তুটা ধীরে ধীরে m1 থেকে দূরে সরে গেল। তার অর্থ হচ্ছে v2 এর মান ক্ষেত্রে বেশি হবে এবং v1 এর মান ক্ষেত্রে কম হবে। তাহলে এই যে ছবিটা থেকে আমরা হচ্ছে বলতে পারি যে সংঘর্ষ যখন হলো, সংঘর্ষের আগে প্রথম বস্তুর ভরবেগ ছিল m1 u1 এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ ছিল m2 u2। তার মানে সংঘর্ষের পূর্বে, মানে বাইরে থেকে যখন কিছু ঘটলো, এক্ষেত্রে কিন্তু বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, নিজেদের মধ্যে যে সংঘর্ষ ঘটলো সেই সংঘর্ষের আগে, সংঘর্ষ ঘটার পূর্বে এই যে দুটো বল ভরের যে সংস্থা, তাদের প্রাথমিক ভরবেগ, সেই প্রাথমিক ভরবেগ কত, প্রথম জনের ভরবেগ হচ্ছে m1 u1 প্লাস দ্বিতীয় জনের ভরবেগ হচ্ছে m2 u2, এটা তোমার হচ্ছে pi। এবার সংঘর্ষের পরে যখন সংঘর্ষ ঘটে গেল, তার ঠিক কিছুক্ষণ পরেই প্রথম বস্তুটা m1 ভরের বস্তুর বেগ হয়ে গেছে v1 এবং m2 ভরের বস্তুর বেগ হয়ে গেছে v2। তাহলে এক্ষেত্রে সংঘর্ষের পরবর্তী, তার মানে অন্তিম ভরবেগ m2 m1 v1 প্লাস m2 v2, সেটাকে আমরা বলছি p ফাইনাল। এবার তোমরা যদি প্রথম থেকে ঘটনাটা আরেকবার দেখো, যে দুটো বস্তু গতিশীল ছিল, পরস্পরের মধ্যে সংঘর্ষ হলো এবং সংঘর্ষের পরে পরস্পর আবার ভিন্ন ভিন্ন বেগ নিয়ে গতিশীল হয়ে গেল। এই গোটা ঘটনায় কিন্তু কোনো রকম বাহ্যিক বল ক্রিয়াশীল হয়নি, শুধুমাত্র বস্তুগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়েছে। তার মানে এই ক্ষেত্রে যে বল ক্রিয়াশীল হোক না কেন, সেই বল কিন্তু নিজেদের মধ্যে ক্রিয়াশীল হয়েছে, কিন্তু বাইরে থেকে কিন্তু কোনো বল প্রয়োগ করা হয়নি। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে যদি বাহ্যিক বল শূন্য হয়, তাহলে F যদি শূন্য হয়, তাহলে আমরা পেয়েছিলাম PI সমান সমান PF, অর্থাৎ প্রাথমিক ভরবেগ এবং অন্তিম ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে। তাহলে এই যে দেখো বক্তব্যটা, তাহলে সেই বক্তব্যতে আমি কি বলতে পারি, যে m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2, একেই বলা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এবার দেখো এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে এই লাইনটাকে আমি আরেকটু ব্যাখ্যা করে আমি কি বলতে পারি, m1 u1 মাইনাস, আমি কি করলাম, এটাকে এদিকে আনলাম, m1 v1 সমান সমান m2 v2 মাইনাস m2 u2। m1 কমন নিলে কি আসছে, u1 মাইনাস v1, m2 কমন নিলে আসছে v2 মাইনাস u2। এবার আমি কি করলাম, উভয় পক্ষে t দিয়ে ভাগ করি, তাহলে m1 u1 মাইনাস v1 বাই t সমান সমান m2 v2 মাইনাস u2 বাই t। এখন দেখো আমরা জানি a ত্বরণ মানে হচ্ছে v মাইনাস u বাই t। তাহলে প্রথম কণার ত্বরণ a1 সমান সমান v1 মাইনাস u1 বাই t, দ্বিতীয় কণার ত্বরণ a সমান সমান v2 মাইনাস u2 বাই t। এবার যদি তোমরা সমীকরণটা ভালো করে খেয়াল করো, তাহলে দেখবে ডান দিকের সমীকরণটা, সেই ডান দিকের যে সমীকরণে কিন্তু v2 মাইনাস u2 বাই t আছে,
কিন্তু বাঁদিকের সমীকরণে কিন্তু v1 u1/t এর পরিবর্তে u1 v1/t আছে। তাহলে আমরা কি করব, একটা মাইনাস কমন নেব। তাহলে কি পাচ্ছি, m1 v1 u1/t সমান সমান m2 v2 u2/t। তাহলে মাইনাস m1 প্রথম করার ক্ষেত্রে বেগের সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হয়, মানে ত্বরণ a1 সমান সমান m2 a2। আমরা এটাও জানি f মানে হচ্ছে ma। তাহলে এটা দাঁড়ালো m1 a1 মানে f1, এটা দাঁড়ালো হচ্ছে f2। কিন্তু একটা কথা এখানে বলি, আমি f1 শুধু বললে কিন্তু ভুল হবে। তোমরা দুটো বাচ্চা পাশাপাশি আছে, হঠাৎ করে দ্বিতীয় বাচ্চাটা কাঁদতে শুরু করলো। দ্বিতীয় বাচ্চাটা কাঁদতে শুরু করলো, তার মানে হয়তো তাকে কেউ মেরেছে। তাহলে দ্বিতীয় বাচ্চাকে মেরেছে, কথাটা কিন্তু ইনকমপ্লিট হলো। আমাকে বলতে হলো যেহেতু দুটো বাচ্চা আছে, তার মানে অবশ্যই প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চাকে মেরেছে। ঠিক তেমন যদি প্রথম বাচ্চা কাঁদতো, তাহলে আমরা বলতাম কি প্রথম বাচ্চাকে মেরেছে। এটাও কিন্তু ইনকমপ্লিট কথা, আমরা বলতাম দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চাকে মেরেছে। ঠিক তেমন ভাবেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে F1 মানে প্রথম বস্তুর উপরে ক্রিয়াশীল বল, প্রথম বস্তু মানে m1 হলে বস্তুকে কে বল প্রয়োগ করবে, m2। তাহলে সেই 2 কথাটা তো এর সমীকরণ নেই, সেই জন্য আমরা কি করছি, সাফিক্সে F1 না বলে F12 এবং F21 বলছি। F12 বলতে বোঝায় একের উপর 2 এর দ্বারা বল, আর F21 বলতে বোঝায় 2 এর উপর 1 এর দ্বারা বল। এই যে কথাটা বললাম, অনেক ক্ষেত্রে অনেক বই কিন্তু এই যে এটা উল্টো থাকে, অর্থাৎ এটাকে F21 এটাকে F1 বলা থাকে। দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, আমি যাকে যেটা ধরে নেব আমি তাকে সেটা দিয়েই ব্যাখ্যা করতে পারি। তাহলে এখানটা আমরা কি দেখলাম, দেখো আমরা পেলাম মাইনাস F12 সমান সমান F21, বা এটাকে আমি এইভাবে লিখতে পারি F12 সমান সমান মাইনাস F21। কখন, যখন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কার্যকর হচ্ছে, অর্থাৎ যখন বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। তাহলে বাহ্যিক বল শূন্য হলে বস্তুর ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীত। দেখো সমান চিহ্নটা হচ্ছে যে মান সমান, মাইনাস সাইনটা হচ্ছে বিপরীত। কেমন ব্যাপার, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে এই বরাবর বল প্রয়োগ করে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তু তার বিপরীতে বল প্রয়োগ করবে। তার মানে প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, যা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে যখন আরেকটু বিস্তারিত আলোচনা করলাম, তাহলে সেই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পেয়ে গেলাম যে প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, যা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র প্রতিষ্ঠা করতে পারি। তাহলে ঠিক একইভাবে কিন্তু আমরা বিপরীতটাও হয়, যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকেও কিন্তু আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করতে পারি। সেই প্রতিষ্ঠার সমীকরণটা আমরা এখানটা এখন আলোচনা করব। আমরা তাহলে এখন কি করব, আমরা এখন তৃতীয় গতিসূত্র বা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করব। তাই নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে F12 সমান সমান মাইনাস F21। আমরা জানতাম F মানে হচ্ছে mv মাইনাস mu বাই t। তাহলে F12 একের উপরে বল, তার মানে একের উপরে যে বল প্রয়োগ করা, তাহলে একই ভরবেগের পরিবর্তন হয়েছে। তাহলে F মানে mv, এখানটা একের ক্ষেত্রে মানে হচ্ছে m1 v1 মাইনাস m1 u1 বাই t। দেখো F1 একের উপরে ক্রিয়াশীল বল, তার মানে কি দাঁড়াচ্ছে m1 v1 মাইনাস m1 u1 বাই t, বলটা প্রয়োগ হয়ে দুই, তাই সাফিক্সে 2। ঠিক তেমন আমি যদি বলতাম F2, তাহলে কি হতো m2 v2 মাইনাস m2 u2 বাই t, যেহেতু বলটা এক প্রয়োগ হয় তাই সাফিক্সে 1 সমান সমান মাইনাস m2 v2 মাইনাস m2 u2 বাই t। আমরা কি করলাম, t টাকে ক্যান্সেল করলাম, তাহলে কি পাচ্ছি
m1 v1 মাইনাস m1 u1 সমান সমান মাইনাস m2 v2 মাইনাস m2 u2। তাহলে m1 v1 মাইনাস m1 u1 সমান সমান মাইনাস m2 v2 প্লাস m2 u2। এবার আমরা কি করব, আমরা u যুক্ত রাশিগুলোকে একদিকে রাখবো, v যুক্ত রাশিগুলোকে একদিকে রাখবো। দেখো এখানে যে v আছে, এখানেও v আছে, সামনে মাইনাস, এটাকে আমি এদিকে নিয়ে আসছি। তাহলে কি থাকলো m1 v1 প্লাস মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস m2 v2 সমান সমান, এখানে কি আছে মাইনাস আছে m1 u1 এর আগে, এদিকে আসলে প্লাস, তাহলে প্লাস m1 u1 প্লাস m2 u2। দেখো আমরা যে দেখেছিলাম এটা তোমার হচ্ছে p ফাইনাল সমান সমান p ইনিশিয়াল। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে বস্তুর মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। আমরা নিউটনের গতিসূত্র নিয়ে এখন আলোচনা করলাম। এক্ষেত্রে আমি দুটো বলের কথা উল্লেখ করব, দুটো বিশেষ বল না বলে দুটো বিশেষ রাশির কথা উল্লেখ করব, যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো আমরা এখন যে দুটো রাশি নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে বলের ঘাত, একটা হচ্ছে ঘাত বল। বলের ঘাত বলতে কি বোঝায়, তাই বলছে কোনো স্থির মানের বল কিছু সময় ধরে যে ক্রিয়াশীল হয়, তখন আমরা সেই বল এবং বলের যে ক্রিয়াকাল তাদের যে গুণফল, সেই গুণফলকে আমরা বলছি বলের ঘাত বা বলের প্রভাব। কেমন হচ্ছে ব্যাপারটা, ধরে নাও আমি যদি বলি যে F সমান সমান mv মাইনাস mu বাই t, তাহলে এখান থেকে কি বলতে পারছি F ইন্টু t সমান সমান mv মাইনাস mu, তাহলে p সাফিক্স এর ফাইনাল মাইনাস p সাফিক্স এর ইনিশিয়াল। তাহলে কোন একটা স্থির মানের বল কিছু সময় ধরে ক্রিয়া করলে তাহলে কি হবে, তার ভরবেগের পরিবর্তন হবে। এই ভরবেগের পরিবর্তনটাকে আমরা বলছি বলের ঘাত। এখন ঘাত বল কাকে বলে, ধরে নাও আমি একটা স্ট্রাইকারে ক্যারাম খেলার সময় একটা স্ট্রাইকার দিয়ে একটা গুটিকে আঘাত করলাম, এদের যে ক্রিয়াকালটা কিন্তু খুব ক্ষুদ্র। বা যখন আমি ব্যাট দিয়ে ক্রিকেট খেলার সময় একটা ব্যাট দিয়ে বলকে আঘাত করলাম, বা কোথাও পেরেকটা দেওয়ালে গাঁথার জন্য হাতুড়ি দিয়ে তাকে আঘাত করলাম, এক্ষেত্রে কিন্তু দেখো আমি যে বলটা প্রয়োগ করছি সেই বলের মানটা কিন্তু বৃহৎ, কিন্তু সেই বলটা কিন্তু খুব অল্প সময় ধরে ক্রিয়া করছে। যেহেতু খুব বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে ক্রিয়া করছে, সেক্ষেত্রে এই যে বলটা সেই বিশেষ ধরনের বল, যেটা যে বলটা বৃহৎ মান কিন্তু খুব অল্প সময় ধরে ক্রিয়াশীল, তাকে আমরা বলছি ঘাত বল। এই ঘাত বলের ক্ষেত্রে কিন্তু যেহেতু বলের ক্রিয়াকাল খুব অল্প, সেক্ষেত্রে কিন্তু বলের ক্রিয়াকালের মধ্যে বস্তুর তেমন কোনো সরণ বা তেমন কোনো পরিবর্তন ঘটে না, বলটা অপসারিত হয়, তারপরে তার প্রভাবটা আমরা বুঝতে পারি। এক্ষেত্রে কিন্তু এই ঘাত বলেরও হচ্ছে পরিমাপটা বলের ঘাতের সাহায্যে কিন্তু করা হয়। আমরা আরো দুটো জিনিস সম্পর্কে জানবো। বলের একক সম্পর্কে একটা আলোচনা এখন থেকে গেছে, এখন আমরা সেটা নিয়ে একটু আলোচনা করে নেব। তোমার চার্টটা একটু ভালো করে দেখো। চার্টের ক্ষেত্রে আমরা বলের দু ধরনের একক নিয়ে আলোচনা করতে পারি, একটা হচ্ছে পরম একক, একটা অভিকর্ষীয় একক। পরম এককে এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন। এবং নিউটন এবং ডাইন সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করে নিয়েছি। এক নিউটন বা এক ডাইন বলতে কি বুঝি সেটা আমরা জানি। এখন যদি প্রশ্ন করা হয় যে এক নিউটন বলের সংজ্ঞা কি হবে, আমরা কিন্তু সংজ্ঞা নিয়ে যদি আলোচনা করি, তাহলে এক নিউটন বলতে আমরা পেয়েছি এক নিউটন মানে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে 1 কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে বস্তুর উপরে কোনো বস্তুর উপরে বা 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে সেই বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে আমরা বলছি 1 নিউটন। দেখো কোথা থেকে আসলো, F ইকুয়াল টু m, m এর মান তুমি 1 কেজি নাও আর a ইকুয়াল টু নাও 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলেই হয়ে গেল যে F ইকুয়াল টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বা 1 নিউটন। তো এটা হচ্ছে সংজ্ঞা। কি বলছে, 1 কেজি ভরের উপর বা 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে আমরা বলছি 1 নিউটন। ঠিক অন্যভাবে যদি বলি, m ইকুয়াল টু যদি
1 গ্রাম হয় আর a ইকুয়াল যদি 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে f ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার বা 1 ডাইন। তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করা হলে সেই বস্তুর মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে আমরা বলছি 1 ডাইন। আমি আবার বলছি, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হলে তার মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে আমরা বলছি 1 ডাইন। এবং 1 নিউটন মানে 10⁵ ডাইন। ঠিক একইভাবে আমরা হচ্ছে বলের অভিকর্ষীয় এককও আমরা তৈরি করতে পারি। বলের অভিকর্ষীয় এককে এসআই পদ্ধতিতে এককটা হচ্ছে কেজিএফ বা কেজি ওয়েট বা কেজি ভার। সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম ওয়েট বা গ্রাম ফোর্স বা গ্রাম ভার। কাকে বলে? আমরা কোন বস্তুর ওজন যদি এফ বলি, তাহলে এফ একটা বলটা হচ্ছে এক ধরনের ওজন, তাই এফ ইকুয়াল টু এমজি, মানে ভরকে যদি অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো তার ওজন। জি এর মান হচ্ছে সিজিএস পদ্ধতিতে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার এবং এসআই পদ্ধতিতে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা যদি বলি যে 1 জিএফ কাকে বলে, আমরা যদি বলি 1 জিএফ কাকে বলে, তাহলে বলছি 1 গ্রাম ভরের বস্তুর যে ওজন তাকে আমরা বলছি 1 জিএফ বা 1 গ্রাম ভার বা 1 জি ওয়েট। তাহলে F ইকুয়াল টু mg, 1 গ্রাম ভরের বলছি, তাহলে m এর মান 1 গ্রাম আর g এর মান তো আমি জানি সিজিএস পদ্ধতিতে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি 981 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার বা 981 ডাইন। তাহলে আমি যখনই বলছি 1 গ্রাম ফোর্স বা 1 গ্রাম ভার তার মান হচ্ছে 981 ডাইন। ঠিক একইভাবে যদি আমরা 1 কেজিএফ নিয়ে আলোচনা করি, তাহলে 1 কেজিএফ, এই যে দেখো এখানে আমি লিখেছি 1 কেজিএফ, তার মানে হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তু তার মানেই হচ্ছে কি যে বস্তুটা যে আমরা নিয়েছি সেই বস্তুটার ভর হচ্ছে 1 কেজি এবং তার ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা অভিকর্ষ ত্বরণের মান। তাহলে 1 কেজি ভার বলতে আমরা বুঝছি 1 কেজি ভরের বস্তুর ওজন, তার মানে m এর মান 1 কেজি আর g এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে দাঁড়ালো 9.81 মিটার কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বা 9.81 নিউটন। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 কেজিএফ মানেই হচ্ছে 9.81 নিউটন। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? দেখো 1 কেজিএফ, একদম লাস্ট লাইনটা দেখো, 1 কেজিএফ মানে 9.81 নিউটন, তাকে যদি আমি 10⁵ দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 9.81 × 10⁵ ডাইন। তাকে একটু সাজিয়ে লিখলে হচ্ছে 981 × 10⁵ ডাইন। এখন 981 ডাইন মানেই তো হচ্ছে 1 গ্রাম ভার বা 1 জিএফ, তাই কি দাঁড়াচ্ছে 10⁵ জিএফ। তাহলে আমরা পেয়ে গেলাম যে বলের পরম একক এবং অভিকর্ষীয় একক নিয়ে আলোচনা করতে পারলাম এবং এক্ষেত্রে বলের পরম এককগুলোর মধ্যে সম্পর্ক নির্ধারণ করলাম, বলের অভিকর্ষীয় এককগুলোর মধ্যেও আমরা একইভাবে সম্পর্ক নির্ধারণ করতে পারলাম। আশা করি এইটুকু আলোচনার সাহায্যে বল সম্পর্কে তোমাদের যা ধারণা সেইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেল। যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাদের যোগাযোগ করবে, ভিডিওটা ভালো করে দেখবে, বারবার দেখবে। আশা করি এখানটায় সবগুলো প্রশ্নই প্রায় সহজভাবে এবং ডিটেলসে আমরা আলোচনা করতে পেরেছি। যদি কোথাও করার সমস্যা থাকে একটু জানাবে। তোমাদের সবার সুস্থতা কামনা করে এবং সবাই বাড়িতে থাকবে এই আশা নিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম।